শত ঝড় বৃষ্টি এবং প্রতিকূলতায়ও যে শিখাটি নিভে যাবার কথা না, ঢাকা ক্যান্টনমেন্টের সেই শিখা অনির্বাণ গত ৭ দিনের বেশি হলো জ্বলছে না। কে বা কারা এই শিখা অনির্বাণকে নিভিয়ে দিল? গতকাল পাকিস্তানের বাংলাদেশি হাইকমিশনার ইমরান হায়দার আরো ২ জন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়ায় এসেছে তাদের মিটিংয়ের খবর, কিন্তু সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে এবং সাথে আরো ২-১টি ইস্যু নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই যেটা বলছিলাম যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সম্মানার্থে ক্যান্টনমেন্ট এলাকায় কেন্দ্রীয় মসজিদ এবং গলফ ক্লাবের মাঝামাঝি জায়গায় শিখা অনির্বাণ স্থাপন করা হয়েছিল। এই শিখা অনির্বাণের এই শিখাটি সব সময়ের জন্য জ্বলত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু অনেকেই বাংলাদেশে, বিশেষ করে যারা ৭১-এর পরাজিত শক্তি, তারা সবসময় এইটিকে অগ্নি পূজার সাথে তুলনা করে এটির বিরোধিতা করত। এই শিখা অনির্বাণ এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি কোনো অবস্থায় নিভে যাবে না। সাধারণত তিতাস গ্যাস থেকে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে এটি জ্বলে, কিন্তু কোনো কারণে যদি এই গ্যাস সাপ্লাই ইন্টারাপ্ট হয় তাহলে এটার অনেক রকমের ব্যাকআপ সাপোর্ট আছে। গতকাল আমাদের নেত্রী শেখ হাসিনার সাথে কথা হচ্ছিল। আমি তখন তাকে এই প্রসঙ্গটি বলেছিলাম যে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। তো তিনি বলেছিলেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এমন মডার্ন প্রযুক্তি যোগ করেছিলেন যে এটি নেভার কথা না। তাহলে কে বা কারা এটি নেভালো সেটি নিয়েই এখন আলোচনা হচ্ছে। ক্যান্টনমেন্টের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের ইচ্ছায় হয়েছে। জেনারেল ওয়াকার খান এটি বন্ধ করেছে এবং সেটি বন্ধ করার কারণ যতদূর জানা গেছে যে এই আগুন নাকি অনইসলামিক। এই আগুন জ্বলাটা অগ্নি পূজার মতোই, এবং ক্যান্টনমেন্ট থেকে এই নিয়ে কিন্তু আজ অবধি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা তার বাইরেও এই শিখা অনির্বাণ নিভে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এবং আমাকে যে সূত্রটি নিশ্চিত করেছে যে ওয়াকার খান এটি আর পুনরায় জ্বালাতে চান না। ওয়াকার খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে ইদানিং জেনারেল ওয়াকার খানকে বেশ বিষণ্ণ দেখা যায় এবং তিনি ২-১জনকে ফোনে এটিও বলেছেন যে আই এম ডান। ওয়াকার খানের কি আসলে সময় ফুরিয়ে আসছে? অনেকগুলো অপশন আছে তার, যে তিনি তার যে নর্মাল টেনিউর আগামী বছরের জুন মাস সেটা শেষ করে তিনি বিদায় নেবেন। তিনি হয়তো বাংলাদেশে নাও থাকতে পারেন। আবার তার টেনিউর শেষ করার আগেও তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা অব্যাহত আছে। আবার তারেক রহমানকে তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তারেক রহমানের কারণেই তার থাকা উচিত, যদিও তার শুরুতে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সমমানের একটা পদ নিয়ে তিনি অবসরের পরে থাকতে চেয়েছিলেন। কিন্তু রিসেন্ট যে চেঞ্জগুলো হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনীতি, সেখানে জেনারেল ওয়াকারের দিনগুলো শেষ। তো শেষ সময়ে এসে তিনি তার দীর্ঘদিনের খায়েশ, আমি বারবার বলেছি যে ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, শিবির করতেন, তার স্থানীয় একজন জামাত নেতা ছিল তার রাজনৈতিক গুরু, সেই গুরুর মাধ্যমে তার ব্রেন ওয়াশ হয়েছিল এবং তিনি দীর্ঘকাল ধরেই জামাতের পারপাস সার্ভ করে আসছিলেন। তিনি মাঝখানে শেখ হাসিনার আত্মীয় হিসেবে একটা মুখোশ ধারণ করেছিলেন এবং শেষ বেলায় এসে দেশ জাতির কাছে তার সেই মুখোশ উন্মোচিত, এবং অনেকেই জেনারেল ওয়াকার খানকে মীর জাফরের সাথে তুলনা করে থাকেন। তো এই শিখা অনির্বাণ অবিলম্বে
জ্বালানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি আজকে বন্ধ করে রাখলেও এটি ভবিষ্যতে আবার জ্বলবে এবং যারা এটি বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পাকিস্তানের হাইকমিশনার মিস্টার ইমরান হায়দার আমাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মিস্টার শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়া বলছে যে তারা পারস্পরিক সামরিক সহযোগিতা এবং অন্যান্য প্রশিক্ষণের বিষয়ে কথা বলছেন, কিন্তু স্পেসিফিক যেটা মিডিয়া আমরা পাইনি, কিন্তু সেখানে আলোচনা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে 4 বছর মেয়াদী একটি সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে পাকিস্তানের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দীর্ঘদিন ধরেই পাকিস্তান চাচ্ছে যে তাদের যেসব সামরিক জোট আছে তার যে কোনো একটিতে বাংলাদেশকে অ্যাড করতে। এই যে পাকিস্তানের সাথে সামরিক দিক দিয়ে এই যে এত মাখামাখি, এটা ইন্টারন্যাশনালি কি মেসেজ দিচ্ছে? এবং বাংলাদেশের আর্মি যদি পাকিস্তানের সাথে এত ঘষাঘষি করে তাতে তারা কতখানি উপকৃত হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থানটা কি হবে, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এবং ঐতিহাসিক কারণেই বিশেষ করে ৭১-এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটি একটা বিশেষ মাত্রা পেয়েছে। তো সেই জায়গাটা অতিক্রম করে পাকিস্তান চেষ্টা করছে যে বাংলাদেশকে তাদের সামরিক জোটে নিতে। ইতিমধ্যে আমি আগে বহুবার বলেছি যে এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা হবে বা বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনাকাটিতে পাকিস্তানি এজেন্ট ব্যবহৃত হচ্ছে, কিনছে বাংলাদেশ, কিন্তু সেখানে এজেন্ট পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে বাংলাদেশের একটি সংস্থা তারা তাদের কমিশন বুঝে নিচ্ছে, অর্থাৎ এই কেনাকাটার কমিশন পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে হচ্ছে। তো এই হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সম্প্রসারিত অংশ, জনাব তারেক রহমানের বর্তমান সরকার। এটাও বাংলাদেশকে একটা ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এবার তুরাগ হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলি। ডিএমপি পুলিশ এখন একেবারে ওপেন প্রেস কনফারেন্স করে বলছে যে তুরাগ নদীতে কোনো হত্যাকাণ্ড হয়নি। জলজ্যান্ত 3টা লাশ পাওয়া গেল, এখন তো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পর্যন্ত আমরা পাচ্ছি যে, অথচ পুলিশ বলছে যে না, এরকম কোনো হত্যাকাণ্ড হয়নি। এবং পুলিশ যেটা বলছে যে হত্যাকাণ্ড হলে তো মামলা হতো, অথচ আমরা আগেও বলেছি যে পুলিশ এমনকি ডিজিএফআই ওই নিহতদের পরিবারকে ফোর্স করছে যে কোনো অবস্থায় মামলা না করা হয়, বরং যারা তাদের মিছিলে ডেকে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্ররোচিত করা হয়েছিল। আজকে খবর পেলাম যে একজন নিহত সুমন, তার পরিবার, তার বাবা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে। তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি, মেরে ফেলা হবে, মামলা দেওয়া হবে, নানা রকমের কৌশল চলছে। কিন্তু সত্য কোনোভাবেই চাপিয়ে রাখা যায় না। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না, যার ফলে তুরাগের এই ঘটনা এটা এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বিশাল বিবৃতি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং সেখানে এই ঘটনার পুরো বর্ণনা আছে। একটা ছোট্ট অভিজ্ঞতা আমার হয়েছে এই গত প্রায় 2 বছর এই ইউটিউবে কাজ করতে গিয়ে এবং বাংলাদেশের পরিবর্তিত অবস্থায় কাজ করতে গিয়ে। অনেকেই বলেন, কথায় কথায় কিছু হলেই বলেন শেখ হাসিনা কি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে, নেতারা কি করছে। কিন্তু এই প্রশ্নটি আমরা নিজেদের করি না যে আমরা আসলে কি করছি। তারা তাদের ভূমিকা করছেন কি বা করছেন না সেটা মূল্যায়িত হবে, হওয়া উচিত। কিন্তু আমরা যারা কনসার্ন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করি নিজেকে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, আমরা কি করছি? আমরা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি? আমরা কি ফেসবুকে একটা লাইক দেই? আমরা কি ফেসবুকের একটা স্ট্যাটাস শেয়ার করি? এই যে মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন পিটিশনের জন্য আসে, চিঠি আসে, যে জাতিসংঘকে চিঠি পাঠানো হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টের কমিশনের চিঠি পাঠানো হচ্ছে, সেখানে আপনাকে সাইন করার জন্য অনুরোধ করা হয়। আপনি কি একটা সই করেন? আপনি আপনার কাজটুকু করবেন না, কিন্তু আপনি মনে করবেন আপনার পক্ষ হয়ে এ বি সি ডি সবাই অন্যরা করে দেবে। আজকে বাংলাদেশ একটি কঠিন সংকটের মুখোমুখি। আমরা যারা এই অবস্থা থেকে উত্তরণ চাই, আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কমেন্টে আপনাদের একটা অ্যাপিল দিচ্ছি, গ্লোবাল
ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্ক থেকে। এই অ্যাপিলটা হলো যে বাংলাদেশের বর্তমান অবস্থা, গণতন্ত্র ফিরিয়ে আনা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এই ধরনের কয়েকটা অ্যাপিল তারা করবে এবং সেখানে তারা একটা ক্যাম্পেইন করছে যে 20,000 লোকের সাইন থাকতে হবে এবং তারা অনেক সাইন পেয়েছে। আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনার কাছে অনুরোধ থাকবে আপনিও ওই আপনার নামটি, নাম ঠিকানা দিয়ে সেখানে স্বাক্ষর করে এই পিটিশনের একজন হন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।